আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবী মামলা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ভিন্ন মতের বা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত পুলিশ এবং ক্ষমতাসীন দলের নেতারা। কেবল পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছে 60 লাখের অধিক মানুষের বিরুদ্ধে। এমনকি আসামি করা হয়েছিল মৃত ব্যক্তিকেও, বাদ যায়নি শিশুরাও। তবে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও এখনও চালু আছে ভুয়া মামলা দেওয়ার সংস্কৃতি। ভুয়া মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে নিরপরাধ ব্যক্তিদেরও। জুলাই আগস্টে পতিত সরকার যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে সেসব ঘটনাকে কেন্দ্র করে অনেক ভুয়া ও উদ্দেশ্যমূলক মামলা হয়েছে বলে স্বীকার করেছেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাও। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, 36 জুলাইয়ের পর বিচার বহির্ভূত হত্যা বন্ধ হলেও এখনও মিথ্যা মামলা বন্ধ হয়নি। এসব মিথ্যা মামলা থেকে খালাস পেতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। তবে কাউকে হয়রানির জন্য মিথ্যা মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মামলা বাণিজ্য ও জনভোগান্তি পেছনে কারা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এলিনা খান এবং দৈনিক যায় যায় দিনের বিশেষ প্রতিবেদক ও মানবাধিকার কর্মী AKM রেজাউল করিম। এছাড়া অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনার বিষয় মামলা বাণিজ্য, জনভোগান্তি পেছনে কারা। প্রথমেই শুরু করতে চাই জনাব AKM রেজাউল করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি মনে যে এই যে অনেকগুলো মামলা হচ্ছে, সে আমি ভূমিকাই বলেছি, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? একজন মানবাধিকার সংগঠক এবং কর্মী হিসেবে আপনারা কীভাবে বিবেচনা করছেন? আমি মনে করি যে এটি সরকারের পুরোপুরি ব্যর্থতা। কারণ আজকে যে মামলার আলোচনা আপনি করছেন, আপনি শুরুতেই বলেছেন যে আওয়ামী লীগের আমলে পুলিশ বাদী হয়ে 60 লক্ষ মামলা করেছিল। আসলে আপনার ক্রিমিনাল মামলা, এলিনা আপু আরও ভালো বলবেন, বা ফারজানা রহমান অনলাইনে যুক্ত হয়েছেন, উনি আরও ব্যাখ্যা করবেন। এই ক্রিমিনাল মামলাগুলো সাধারণত রাষ্ট্রবাদী হয়। রাষ্ট্রবাদী হওয়া মানে হচ্ছে পুলিশবাদী হওয়া আর কি। আপনার যে ভিকটিম বা ভিকটিমের নিকটাত্মীয় তারা যে দরখাস্ত করে সেই ভিত্তিতে পুলিশই সেইটার চার্জশিট প্রস্তুত করে এবং বিচারের জন্য কোর্টে প্রেরণ করে। আপনি দেখেন যে হত্যা মামলাগুলোর কথা বলা হচ্ছে, আজকে জুলাই বিপ্লবে যারা শহীদ হলো, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি, সেই শহীদদের মামলা মিথ্যা মামলা কেন হবে? কারণ সরকারই তো এই মামলাগুলো প্রথম 15 দিনে বা 1 মাসে বা 2 মাসে বা 3 মাসে তারা করতে পারত, এবং 3 মাসে করে আপনার FIR করে তারা প্রয়োজনীয় তদন্ত করে তারপর তারা চার্জশিট দিবে, যাতে জনদুর্ভোগ বা কেউ মিথ্যা মামলার শিকার না হয়। কিন্তু সেটা না করে আপনার আজকেও একটি মামলা দেখেছি যেখানে শেখ হাসিনা 1 নম্বরের আসামি, এবং সেখানে দেখা গেছে অনেক আসামি 160 জন 70 জন গদবাঁধা, এরকম মামলা কোর্টে শত শত হচ্ছে, হত্যা মামলা। তো এইভাবে যদি ঢালাওভাবে কোর্টে হত্যা মামলা হয় এবং সেটা দিয়ে পুলিশ যদি আপনার বাণিজ্য করে, সাধারণ জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয়, এবং সবচেয়ে বড় যে সমস্যা যেটি হচ্ছে যে এই যারা শহীদ হলো তারা কিন্তু তাদের যে হত্যাকাণ্ডের বিচার কিন্তু তাদের পরিবার বা দেশ বা জনগণ পাচ্ছে না। কারণ হচ্ছে যে এই মিথ্যা মামলার কারণে। আমি একটা প্রশ্ন করতে চাই জনাব রেজাউল করিম, যে বিভিন্ন সময় কিন্তু যারা সমন্বয়ক ছিলেন তারাও বলেছেন যে মিথ্যা মামলা হচ্ছে, সরকার উপদেষ্টাও বলেছেন যে মিথ্যা মামলাগুলো হচ্ছে, তারপরেও এগুলো কেন বন্ধ হচ্ছে না? এবং আপনি যেটা বলেছেন যে জনভোগান্তি বাড়ছে, মানুষ নিঃস্ব হচ্ছে, এবং যারা প্রকৃত অর্থেই মামলার বিচার প্রার্থী, যারা ভুক্তভোগী অর্থাৎ যিনি নিহত হয়েছেন, তার পরিবার তো মামলাটি পাবে না বলে অনেক আইনজ্ঞ বলছেন যে আসলে তারা পাবে না এই প্রক্রিয়ার ভিতর দিয়ে। কারণ কারা লাভবান হচ্ছে, পেছনে কারা? কারণ তাদের যে কাজটি করার কথা, যেমন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে থ্রেট দিলেন যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই থ্রেট না দিয়ে যে ওনার কাজটা যদি উনি করতেন, ওনার এই পুলিশ ডিপার্টমেন্ট যদি সারা দেশে যেসব শহীদ হয়েছে তাদের তালিকা করে সেইগুলো দ্রুত ভিত্তিতে সেই মামলাগুলো যে তারা করতেন, এবং কোর্টে তাদের যে জিআরও রয়েছেন
তাদের যে পাবলিক প্রসিকিউটর রয়েছেন তারা এই মামলাগুলো আসলে সেগুলো এই সরকারের বাদী যে মামলাগুলো সেই মামলার সঙ্গে সংযুক্ত করলে তদন্ত করলে তাহলে তার হয়রানিগুলো হয় না। তার পরিবর্তে তারা কি করতেছেন, আপনার কথা শিল্পীর মতো বিভিন্ন রকমের কথা তারা বলছেন, মুখরোচক কথা, কিন্তু তাতে তো জনগণ উপকৃত হচ্ছে না। এবং এই যে শহীদরা, এই শহীদের পরিবাররা বা যারা আহত হয়েছে তাদের পরিবাররা, তারা কোনো বেনিফিটেড হচ্ছে না। ছোট্ট একটা প্রশ্ন বলি যে এই মামলাগুলো করছে কারা বা এর পেছনে কারা? নিশ্চয়ই কেউ ইন্ধন যোগাচ্ছে এবং অনেকেই বলছেন, আপনি বলেছেন যে একটা বাণিজ্য হচ্ছে, আর্থিক সংশ্লিষ্টতা বাড়ছে। হ্যাঁ, আমরা এটা এবং নিরপরাধ মাছগুলো তো এর সাথে সম্পৃক্ত হচ্ছে, যেটা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটা বলতে পারি যে এই বাণিজ্যর সঙ্গে আপনার রাজনৈতিক দলের কর্মী, আপনার আইনজীবীও আছেন যারা আপনার এই মামলার করছেন, এবং ইভেন পুলিশের সদস্যরাও এর সঙ্গে জড়িত। আপনার দেখা যাচ্ছে যে অতীতের মতো যেভাবে হয়রানিমূলক মামলা হতো সেরকম নিরীহ লোকদেরকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে আর্থিক আদায় করা বা তাদেরকে ভীতির মধ্যে রাখা, তাদেরকে চাপের মধ্যে রাখা, এই জিনিসগুলো হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। এরপরে আমি যাচ্ছি অ্যাডভোকেট এলিয়া খান। আপনি বলেন যে এই যে জনভোগান্তির সৃষ্টি হচ্ছে, নিরপরাধ ব্যক্তিরা যারা অনেক কিছু জানেই না তারা অথচ হত্যা মামলার আসামি হচ্ছে, এই এবং আটকও করে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনভোগান্তি বাড়ছে, সেই একটা একই ধরনের রিপিটেশন আবার হচ্ছে। এই বিষয়টিকে আপনি, ধন্যবাদ, মানবাধিকার একজন নেত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন, আপনার কি দৃষ্টি আছে? আমি এখানে যে কথাটা পুরনো কথা আবার নতুন করে আবার বলতে হচ্ছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে কোনো একটা গ্রামে যখন আমরা দেখেছি গন্ডগোল হচ্ছে, একবার 5,000-6,000 লোককে অজ্ঞাতনামা বলে আপনার দিয়ে দিত, মামলা দিয়ে দিত, যার ফলে হতো কি যখন গ্রামের যে কোনো লোককে ধরে নিয়ে এসে ওই মামলার সাথে সম্পৃক্ত দেখা তাকে চালান দিত এবং পুলিশেরও বাণিজ্য হতো। ওই ক্ষেত্রে সবাই মানে এটার বেনিফিটেড হতো, শুধুমাত্র ভিকটিম এখানে শুধু দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকতো। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে এর পেছনে কারা এবং কেন এটা করছে বা কিরকম। শোনেন, যে কোনো মামলা, হত্যা মামলা মানেই হচ্ছে স্টেট ভার্সেস মামলা হয়ে থাকে। পুলিশের কাছে যখন আসে মামলা, এখানে একটা ওরা সুযোগ নিয়ে থাকে, পুলিশের যে সুযোগটা নিচ্ছে সেটা হচ্ছে যে এইখানে যে যখন ঘটনাটা ঘটেছে অভ্যুত্থানের সময়, সেই ঘটনা কিন্তু কে কখন কোথায় ছিল, অনেক জনগণ, অনেক লোক ছিল, যার জন্য তারা মনে করছে একবারে ওইগুলোর ভিতর তাদের বাণিজ্যটা করাটা খুব সুবিধা। এই সুবিধাটাকে তারা একটা পুঁজি করে নিছে। আপনার শেখ হাসিনার সাথে ধরেন হত্যা মামলা দিয়ে দিল। আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা, যদি কিছুদিন আগে ডিসি সাহেবদের একটা সম্মেলন হয়েছে, ডিসি সাহেব এবং এসপি সাহেবদের সমন্বয়ে যদি বলা হয় মামলা করার সঙ্গে সঙ্গে ওই এলাকার যে সমস্ত আসামিদের করা হয়েছে তাদের আসলে খবরটা যদি তারা নিয়ে সম্পৃক্ত করে, কারণ আপনি একটা কথা মাথায় রাখবেন যে এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওয়ারেন্টেবল কিন্তু হয়ে যায়, মামলা হয়ে যায়। হত্যা মামলা মানে 326 মানে গ্রিভিয়াস হার্ট যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টেবল, মানে এর সঙ্গে সঙ্গে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। আপনাকে এর জন্য কোনো ইয়েতে যেতে হবে না, কোর্টে যায় আপনার কিছু করতে হবে না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুধু উক্তি না দিয়ে একটা পর্যায়ে হাসিনার সাথে ওই এলাকা কারা সম্পৃক্ত থাকে লোকে জানে, সেটা জানে, ওই এলাকার মানুষগুলো কিন্তু জানে যে কারা কারা সন্ত্রাসী, কারা কারা এই ঘটনার সাথে যুক্ত। দু একটা লোক এদিক ওদিক হতে পারে, কিন্তু তার মানে এ না যে নিরীহ, যে একজনও যদি নিরীহ ঢুকে সেও কিন্তু ধরেন ওই মার্ডার কেসে আসামি হিসাবে ঢুকে কিন্তু সারা জীবন পচবে ওই মামলাতে। কবে কখন কোন সময় মামলাটা শেষ হবে সেটা প্রমাণের সাপেক্ষে তার কিছু হবে কিনা বা কি ঘটনা ঘটবে এটা কেউ জানে না। এটা বড় একটা চ্যালেঞ্জিং একটা মামলা। হ্যাঁ, এই সাফারিংসের কারণে যেটা হবে কি যে আমরা যে কারণে এটা চেঞ্জ হলো, যে গুম খুন হত্যা মিথ্যা মামলা জর্জরিত পলিটিক্যালভাবে সব কিছু মিলে সেটার যদি পুনরাবৃত্তি হয়ে যায়, মানে আপনি গুম খুন না হোক অন্তত মামলা ক্ষেত্রেও যদি রিসেন্ট 7 মাসও হয়নি এর মধ্যে যদি শুরু হয়ে যায়, তাহলে পরে আমার মনে হয় এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। কারণ আমরা বারবার বলেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাক স্বাধীনতা, এবং আমরা বলে আসছি বারবার করে যে কোনো মানসিক হয়রানির শিকার হতে হবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যত মামলা করা হয়েছে সেই মামলা টিকাইতে হলে পারে এই যে 150, 200, 500 লোকদের প্রত্যেকের পার্সোনালি আপনাকে একটা চার্জশিট লিখতে হবে প্রত্যেকের নামে, যে তারা ওই ঘটনার সময় এই জায়গা বা ওই জায়গায় তারা উপস্থিত ছিল, অথবা তারা এই ওপিনিং দিয়ে তাদেরকে মেরেছে, অথবা তারা এসে
এটা লেখা চার্জশিট লেখাটা কিন্তু খুব চারটিখানি কথা না, প্রত্যেকটা জায়গায় আলামতের একটা ব্যবস্থা থাকতে হবে, প্রত্যেকটা জায়গায় আপনার আই উইটনেসের ব্যবস্থা, আই উইটনেস না হয় নাই দিলাম, ভিডিও ক্লিপ আছে সেখান থেকে আপনার জানলো, কেউ 3 জন জোগালো, সেটা একটা ব্যাপার আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিচার যদি আমরা চাই, যারা শহীদ হয়েছে, যারা এখনও ধরেন পঙ্গু হসপিটালে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, তারা এখনও যন্ত্রণা কাতরাচ্ছে, তাদের কষ্ট, তারা কিন্তু বিচারের আশায় বসে আছে। আমরা বিচার করতে যে যদি প্রহসন করি, এর থেকে দুঃখজনক আর কিছু হবে না আমাদের দেশের জন্য। আচ্ছা, এটা এখানে কিছু কিছু আমরা গণমাধ্যমে দেখেছি যে মামলা হয়েছে, বাদী আসামিকে চিনছে না, অথচ তার বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ কাকে চিনছে না, মামলা হচ্ছে। তাহলে এগুলো না, এখানে নামগুলো কিভাবে ঢুকছে? আচ্ছা, আমি সেটাই বলতে চাচ্ছি যে এই যে নামগুলো যে ঢুকলো, বাদী চিনছে না। এখন বাদীকে ধরেন কারোর ছেলে মারা গেছে, বললো যে তোমার অমুকে অমুকে মেরেছে, সে কিন্তু এটুকুন শুনলো, সে তো চিনে না, জানে না। হতে পারে এরকম 2-1 জায়গায়, যে কারণ বাদীর ছেলে যদি মারা যায় তাহলে সব লোককে সে চিনবে, ওই ঘটনার সময় নাও হতে পারে, কিন্তু সেটা যাচাবাচা করার দায়িত্ব তো পুলিশের ওই জায়গাটা থেকে। অথবা বাদী যখন চিনছে না, জানছে না, যেমন ধরেন আমরা কিছুদিন আগে জেডে পানা খান সাহেবের ওনার নামটা দিয়ে দিছিল, তো পরবর্তীতে সেই বাদী বলেছে যেটা আমার জন্য দুঃখজনক, আমি এটা দিই নাই। এই যে উনি দেন না, এই কথাটা যদি আদালতের সেদিন তিনি উড্র করছেন, যদি কোর্টের সামনে বলে যে আমি দিই নাই, পুরো মামলাটাই তো একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল যে তাহলে উনি কিভাবে, এই মামলাটা সত্যটা কোথায় আছে। সব কিছু তো ইমোশনাল দিয়ে চলবে না, প্রত্যেকটা জিনিস মামলার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস ইমোশনাল একটা পর্যায়ে কোথায় হবে, আপিল বিভাগ পর্যন্ত যাবে, হাইকোর্ট আপিল বিভাগ পর্যন্ত যায়, শেষ হতে হবে। আর মৃত্যু হত্যাকাণ্ড মানে মৃত্যুদণ্ড, আর মৃত্যুদণ্ড তখনই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় যখন মামলাটা সঠিকভাবে আপনার প্রমাণিত হয়েছে কিনা। তার থেকে যদি খালাসে পায় তাহলে কি অবস্থা? প্রশ্ন আপনাকে বলি, এবং যারা গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, এই মামলা ঢালাও মামলার ফলে এই বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে কিনা, প্রকৃত বিচার তারা পাবেন কিনা, বা এর ক্ষতিগ্রস্ত সম্ভাবনা? আমি প্রথমে আশঙ্কা করি এটা যে 7 মাস হয়ে গেল, একটা 7 মাস হয়ে গেল, একটা আমরা এখন পর্যন্ত একটা চার্জশিট কোনো মামলাতে পেলাম না। কারণ চার্জশিট করার মতন কি আমাদের কোনো ব্যবস্থা নেই, মানে সে দক্ষ জনবল কি আছে কি নাই আমি জানি না। আমরা শুধু আদালত গঠন করেছি, আমরা কিছু লোককে নিয়োগ দিয়েছি, আমরা কথা শুনছি, কিন্তু মামলা নিচ্ছি, আমরা বলছি যে হ্যাঁ আমাকে ঘটনা ঘটেছে, মামলা নিয়েছি, গুম খুন হত্যা যা হয়েছে, এত লোককে আপনি চিনেন না, জানেন না, সেগুলো করতে যদি সময় লাগে, তাহলে প্রসিকিউশনের উচিত যাদেরকে সেই গুমের সময় বলেন, হত্যার সময় বলেন, যে লোকগুলো সেই সময় দায়িত্ব ছিল, ডিউটিরত ছিল, সেটা তো আপনার ভিডিও ক্লিপ সমস্ত জায়গা আছে, সকল মিডিয়াতে আছে, সেগুলো ধরে আপনি 2-3টা মামলা কেসগুলো নিয়ে নেন, সেগুলোকে ধরে আপনি চার্জশিট দেন, দিয়ে মামলাটা স্টার্ট করেন। অন্তত যারা শহীদ হয়েছে তাদের পরিবার এবং যারা এখনো মানে কাতরাচ্ছে, তারাও যেন অত বোঝে যে বিচারটা শুরু হয়েছে। 7 মাসে বিচার স্টার্ট করার মতন যদি অবস্থা না থাকে এই সরকারের, তাহলে আমার মনে হয় যে খুবই দুঃখজনক। কারণ গুম খুনের কিন্তু মায়ের ডাক থেকে কিন্তু একটা লিস্ট করা আছে, যে কবে কখন কোন সময় কোথা থেকে ধরে নেওয়া হয়েছে। তার মানে তারা কিন্তু অলরেডি চার্জশিটের একটা পার্ট করে রেখেছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কোন সময় তার পরিবার থেকে নিয়ে যাওয়া হয়েছে, কবে সে হারিয়ে গেছে, কত তারিখ হারিয়ে গেছে, তারপর থেকে সে খোঁজ পায়নি, বা জিডি করেছে জিডি আর আসেনি, অথবা জিডি করতে দেয়নি। তার মানে একটা পার্ট করা আছে। কিন্তু এখন চারটা হচ্ছে যে যারা ওই সময় দায়িত্বরত ছিল, প্রশাসনকেই বলি, গুম খুন তো প্রশাসন থেকেই হয়েছে বেশিরভাগ, তাহলে তাদেরকে আপনি যদি নিয়ে আসেন সরাসরি, যারা মানে একবার আবার পুলিশ ধরতে যে একদম নিচ পর্যন্ত ধরবেন সেটা না, যারা দায়িত্বরত ছিল তাদের যে আগে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসেন, তাহলে আপনি অনেকখানি বিচারের রাস্তা খুলে যাচ্ছে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে 7 মাসে কেন হবে না, কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইন আমাদের দেশে প্রচলিত যে আইনটা আছে সেটা কিন্তু 180 দিনে শেষ হওয়ার কথা। তাই যদি হয়ে থাকে, মানে যে এখনকার কথা বলছি না, তাহলে সেই আইনটা যদি এখন হয়ে থাকে আজকে থেকে প্রায় 10 বছর আগে, তাহলে সেই আইনটা যদি চলতে থাকে, তাহলে এই আইনটা এখানে কেন হবে না, এই মামলাগুলো? ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে যাচ্ছি অধ্যাপক ফারজানা রহমান, আপনার কি বিশ্লেষণ আছে? জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে এবং বিজ্ঞ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকগুলো বিষয় আসলে আমার মাথায় ঘুরপাক করছে। দেখুন, গণ অভ্যুত্থানের পরে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আমাদের নতুন করে যে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে, মানে আমরা ওই একটা কথা আছে না যে ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। সো পুরনো যেই আইন শৃঙ্খলার যে অবনতি আমরা
বিভিন্ন সময়ের আগেও দেখে এসেছি, সেটা একটা ইনোভেটিভ ওয়েতে আমরা এখন দেখতে পাচ্ছি। একদিকে যেমন ধরেন ডেভিল হান্ট হচ্ছে, আর রাষ্ট্র ঠিক করে দিচ্ছে যে এরা ডেভিল, এরা অ্যাঞ্জেল। এক ধরনের লেভেলিং থিওরি অফ ক্রিমিনোলজিতে আমরা যেটা পড়ি যে একজন ব্যক্তিকে কখনোই রাষ্ট্র ডেমন কিংবা ডেভিল এটা বলতে পারে না। এলিন আপা নিশ্চয়ই জানেন যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমেও কিন্তু বলা আছে যে আনটিল আ পারসন ইজ প্রুভড অ্যাজ এন লাইক গিলটি পারসন, ততক্ষণ কিন্তু ধরে নিতে হবে যে তিনি একজন ইনোসেন্ট পারসন। সো আমি মনে করি যে আমাদের যে ললেসনেস অফ ল, এই যে এত বছর ধরে বাংলাদেশে হয়ে আসছে, এটারই একটা এক্সটেনশন বা একটা ইনোভেশন আমি বলতে পারি এখন আমরা যেগুলো দেখছি। ভুয়ো মামলা কিন্তু আগেও হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস আগেও হয়েছে। আমরা মবের একটা নতুন ধরনের এক্সটেনশন দেখতে পাচ্ছি যে এখানে বসন্ত উৎসব হতে দেওয়া যাবে না, এখানে কেউ গান নাচ করতে পারবে না, এখানে কোনো শিল্পী কোনো দোকান উদ্বোধন করতে পারবে না। মব দিয়ে এই ধরনের সংস্কৃতিগুলো স্টাবলিশ করা হচ্ছে। সো একটা নতুন এক্সটেনশন মবের, যেটা আমরা মব কিন্তু আগেও ছিল, আমরা রেণুকেও মরতে দেখেছি, আমরা ডাকাতি সন্দেহে এলাকাবাসী পিটিয়ে মেরেছে, আমরা সেটাও দেখেছি। সো আমরা মবের একটা নতুন এক্সটেনশন দেখতে পাচ্ছি। তেমনি সেম ভাবে ভুয়ো মামলা আগেও হয়েছে, 60 লাখ 70 লাখ ভুয়ো মামলা হয়েছে, সেটারই একটা ইনোভেশন আমার মনে হয় বা এক্সটেনশন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিস্টার এর সাথে মিস্টার বির 10 বছরের পুরনো দ্বন্দ্ব, একটা ভুয়ো মামলা দিয়ে মিস্টার বি কে এখন আমি জেল খাটাচ্ছি। তো এই যে এক ধরনের, আমি যেটাকে সবসময় বলার চেষ্টা করি যে ললেসনেস অফ ল, মানে রুল অফ লটা আসলে কাদের জন্য রুল অফ ল? সাধারণ মানুষের জন্য তো, তাই না? নিরহ মানুষের জন্য। সো সরকার বা স্টেট রাষ্ট্রযন্ত্র যখন এই রুল অফ লটাকে স্পন্সরশিপের মাধ্যমে বিভিন্নভাবে ক্রাইম হওয়াটাকে নিউট্রালাইজ করে, যে হ্যাঁ আওয়ামী লীগের সময়ে তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 500টা, আমার সময়ে তো অনেক কম হয়েছে 30টা 40টা 50টা। সো এটাকে আমরা যেটাকে বলি যে নিউট্রালাইজেশন অফ ক্রাইম, আগের তুলনায় অনেক কম। তো এই নিউট্রালাইজেশনটা একদিকে খারাপ যেটা হয় কি, দেখুন যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, আমার মনে হয় তাদেরকে আসলে আমরা বেশি অপমানটা করছি। কারণ বৈষম্য বিরোধী যে রাজনীতি আমাদের ভিতরে নতুন করে ডেমোক্রেসি, বহুত্ববাদ, শান্তির বিষয়গুলো এনেছে, আমি মনে করি এইভাবে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরায়েট করে, সেই ক্ষেত্রে এই মানুষগুলোকে কিন্তু আমরা বঞ্চনা করছি। ডেফিনেটলি আমাদের সমন্বয়করা আমাদের নতুন রাজনীতি বা নতুন রাজনৈতিক দল ফর্ম করবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু এইটা কখনোই আমরা করতে পারি না যে এই রাজনৈতিক দলের, এই পার্টিকুলার রাজনৈতিক দলের সবাই ডেমন, তাদেরকে হান্ট করার জন্য প্রতিদিন আমার 700-800 জনকে অ্যারেস্ট করতে হবে। এবং এই 700-800 জনকে অ্যারেস্ট করতে গিয়ে আমার মনে হচ্ছে যে বাংলাদেশকে একটা প্রিজন স্টেট হয়ে যাচ্ছে কিনা, মানে এই মাস অ্যারেস্ট, মাস ইনকারসারেশন, যেটা আমরা আগের সরকারের আমলেও দেখেছি, 2001-এও দেখেছি। সো এটারই আমার মনে হয়েছে ধারাবাহিকতা। আমার যেটা মনে হচ্ছে এটা নতুন কিছু না, ওই যে যেটা বললাম যে ওল্ড ওয়াইন না নিউ বোতল, সেই জিনিসটারই আমার মনে হচ্ছে, মানে সেই জিনিসটাই আসলে ঘটছে আর কি। তো আমার ওভারঅল যেটা আসলে আমি যেটা ফিল করি যে সাধারণ মানুষ যখন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উপরে রিলাই করে, তার প্রধান যে কারণটা সেটা হচ্ছে তার জীবনে যে কষ্টটা বা যে শোকটা হয়ে গেছে, সে তো একটা ভিকটিম কোনো ক্রাইমের। সো সেখানে সে যখন ক্রিমিনাল জাস্টিস থেকে সেই জাস্টিসটা না পায়, তখন কিন্তু বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি, সেটা আরো পারভাসিভ হয়, সেটা আরো পারসিস্ট হয়। সো আমার মনে হয় যে নতুন সরকার অনেক আশা, উদ্যোগ এবং অনেকের অনেক মানে কি বলবো এক্সপেকটেশন নিয়ে এসেছে। সো সেই জায়গা থেকে বিচার ব্যবস্থা সংস্কারের যে উদ্যোগ বা আইন শৃঙ্খলা মানে উত্তরণের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো আসলে একই সাথে কার্যকর করতে হবে, এবং সাথে সাথে কোনো মানুষ যাতে বিনা দোষে দোষী সাব্যস্ত না হয়, কোনো মানুষ অপরাধ না করে তাকে যাতে অ্যারেস্ট না করা হয়, এই বেসিক প্রিন্সিপালস অফ ক্রিমিনাল ল গুলো, ক্রিমিনাল জাস্টিস গুলো আসলে প্রোটেক্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। ফারজানা, আপনি বলুন যে অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আগেই বলেছেন এবং অন্যান্য উপদেষ্টা বলেছেন যে এটি যে না হয়, এবং তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে। তারপরেও কেন বিষয়টি থামছে না? এর পেছনে কারা আছে? এই সাধারণ মানুষের পরিণতি বা কী হবে যারা ভিকটিম হচ্ছে, অথচ এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
যেটা সবসময় মনে হয় কি, বাংলাদেশের এই প্যাটার্নগুলো যদি দেখেন, এখানে লোকাল পলিটিক্স এত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমি কখনোই বলবো না যে এটা পুরোপুরি স্টেট স্পন্সার্ড এই ভুয়া মামলাগুলো, কিন্তু অবশ্যই রাষ্ট্র পরোক্ষভাবে এগুলোকে প্রণোদনা দিচ্ছে। কেন বলছি, ধরুন 32-এ এই যে আপনি বুলডোজার দিয়ে 32 ভেঙে ফেললেন, বুলডোজার গুলো হচ্ছে সিটি কর্পোরেশনের, এবং বুলডোজার দিয়ে আপনি জানান দিয়ে অনেক সময় নিয়ে সেটা ভাঙলেন। সেই জায়গায় কিন্তু উচিত ছিল, এটা কিন্তু একটা জাদুঘর, এটা কিন্তু কারো ব্যক্তিগত প্রপার্টি না, সেই জায়গায় উচিত ছিল স্টেটের একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেয়া। আবার ধরুন যে জায়গায় আমি বলছি যে সবাই একত্রিত হও রাজু ভাস্কর্যে, আজকে আমরা এখানে আগুন দিব, সো সেই জায়গাতে হয়তো সমন্বয়, কোনো না কোনো সমন্বয় সেখানে ইনভলভড আছে। এখন আপনি যদি এটাকে জাস্টিফাই করেন যে এরা হচ্ছে ফ্যাসিবাদী, তো আপনি যে ব্যবহারটি করছেন সেটি কিন্তু ফ্যাসিবাদের একটা ইনোভেশন, একটা নতুন ফর্ম, বা আমি বলতে পারি এক্সটেনশন। আমার কথা হচ্ছে বৈষম্য বিরোধী রাজনীতির প্রথম যেই ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, সেটা হচ্ছে কোনো ব্যক্তি কোনোভাবে কোনো বৈষম্যের শিকার হবে না। আপনি আপনার ফিলোসফি এস্টাবলিশ করতে গিয়ে অন্য কোনো ফিলোসফিকে বা অন্য কোনো আইডিওলজিকে, অন্য কোনো আদর্শকে ছোট করতে পারেন না। কিন্তু আমরা আসলে যেটা দেখছি, এবং একই সাথে আমি মনে করি যে পুলিশকে আসলে অনেকখানি, পুলিশের ইমেজ যেভাবে ক্রাইসিসে আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে পুলিশকে অনেকখানি আমরা আসলে পঙ্গু করে ফেলেছি। সো সরকারের এখন সবচেয়ে বড় ভূমিকা নেওয়া উচিত এই মামলাগুলো আসলে কোনটা সঠিক, খুব সহজে তাড়াতাড়ি চার্জশিট বা যেটাই হোক ফাইনাল রিপোর্ট দিয়ে তাড়াতাড়ি এগুলোকে এক্সপেডাইট করা, এবং একই সাথে পুলিশিংটাকে এনফোর্স করতে হবে। পুলিশিংটাকে অনেক বেশি আমার মনে হয় এখানে প্রায়োরিটাইজ করা উচিত। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। এরপর যে আমি আবারও যাচ্ছি একেএম রেজাউল করিম, আপনি কি বলবেন যে সাধারণ মানুষের ভিতরে যেটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এটা আতঙ্কর সৃষ্টি হচ্ছে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায়, যারা জড়িত না এইগুলোর সঙ্গে তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করছে, এই ফলে সামাজিক ইম্প্যাক্টটা কী হতে পারে? একটা যে লক্ষ্য নিয়ে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল যে বিগত আমলের চাইতে একটু উন্নত ব্যবস্থা অবশ্যই আশা করেছে মানুষ, এই বিষয়গুলি কী হতে পারে? জনগণের ভোগান্তি তো আসলে চরমে, কারণ যখন একটা গ্রামে আপনি হত্যা মামলা হলো, সাধারণ জনগণ এই হত্যা মামলার আসামি, বা পুলিশ হানা দিচ্ছে, বা পুলিশ তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে বা নির্যাতন করছে, সেই ফ্যামিলি আপনার সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটি নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু যেটা দুঃখজনক হচ্ছে যে আমরা ত্যাগের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা বা এই গণতান্ত্রিক যে একটা অর্জন করলাম, সেই অর্জনটা কিন্তু পুরোপুরি বিসর্জন হচ্ছে। কারণ আপনার দুটো লক্ষ্য ছিল আপনার এই গণ অভ্যুত্থানের, যে একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে সুশাসন। আপনার যদি এরকম মিথ্যা মামলা হয়, আপনার শহীদ পরিবারেই তো আপনার ধরেন, এই যে আপা একটু আগে বললেন যে আপনার 170 জন আসামি যদি হয়, 170টা চার্জশিট প্রস্তুত করা, তাদের সাক্ষী, এটা তো বিচার আসলে আলটিমেটলি বিচার হবে না, বা বিচার হলেও সেটা সঠিক বিচার হবে না। আর যারা এরকম মিথ্যা মামলার আসামি হচ্ছেন, তাদের ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এবং সেটা আপনার একটা খারাপ পরিস্থিতি আপনার সমাজে তৈরি হবে। কারণ তখন তাদের মধ্যে একটা এই আগের সরকারের মতো যেরকম বিরোধী দলের কর্মীরা নির্যাতিত হয়েছিলেন, সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তাদের মধ্যে ক্রোধ সৃষ্টি হবে, এবং সমাজে অসামঞ্জস্যতা এবং এগুলো বৃদ্ধি পাবে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, সেই বৈষম্য আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ। এরিনা খান, আপনি কি বলেন যে বিশেষ করে যেটা বলবার চেষ্টা করলেন রেজাউল করিম, যে এই যে ভোগান্তির তো সীমানায়, সাধারণ পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, সামগ্রিকভাবে সোসাইটিতে এক ধরনের ইম্প্যাক্ট পড়বে, যে উনি যেটা বললেন যে শেষ সীমা নেই। একজন ব্যক্তি যখন কোনো হত্যা মামলার আসামি হয়, সেটা ধরেন 150 জনের শেষজন যে ব্যক্তি আছে, তাকে কিন্তু ওই প্রথম যে আছে তার মতো করেই লড়াই করতে হবে তাকে। সে হয়তো 50 জন যে আছে সে কিন্তু নিরীহ, বা সে জানেই না এই ঘটনাটা। আমি একটা করে ধরি, তার এই ব্যক্তি কিন্তু ওই একজন যদি যে ব্যক্তি আছে যে মেরেছে, ধরেন তার সাথেই আমি উদাহরণ হিসাবে বলছি, তার মতো করে তাকে লড়াই করতে হবে, তাকে প্রুভ করতে হবে যে সে নির্দোষ। তার মানে সে শুধু পুলিশের হাত থেকে বাঁচার জন্য না, তাকে কোর্টে আসতে হবে, লয়ারের কাছে তার একটা জামিনের ব্যাপার আছে, কোর্টের ব্যাপার আছে, টাকা পয়সা, তার প্রথম থেকে শুরু হচ্ছে তার ক্ষয়ক্ষতি। একটা হচ্ছে তার জীবনের নিরাপত্তার, একটা হচ্ছে তার অর্থনৈতিক নিরাপত্তা, আর একটা হচ্ছে সামাজিকভাবে সে যে একটা যে কষ্ট, যে আমি কিছু না হয়ে আজকে আমি এটার শিকার হলাম,
এই যে একটা সমাজের প্রতি, একটা রাষ্ট্রের প্রতি, একটা যে বৈষম্য বিরোধী যারা করেছে তাদের প্রতি যে শ্রদ্ধা ছিল সেটাও কিন্তু তাদের নষ্ট হয়ে যাবে। যে আজকে আমি তাদের জন্যই আমি কিন্তু এটা স্বীকার হচ্ছি, তার মানে আর একটা বৈষম্য তৈরি হচ্ছে এখানে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে সমাজের মধ্যে এই জিনিসটা ছড়ানোর আগে এখনো সুযোগ আছে। পুলিশের কনফিডেন্স লেভেলটা আমাদের সাথে এখনো কিন্তু ইন্টারাকশন এখনো হয়নি। এই যে মানে আগস্টের পর থেকে যে ঘটনা ঘটেছে, পুলিশকে কনফিডেন্সে নিয়ে আসতে হলে পরে আমার কাছে যেটা মনে হচ্ছে মামলাগুলো নিচ্ছে কারা, পুলিশই তো গ্রহণ করছে। আমি আসছি সেজন্য যে পুলিশে নিচ্ছে, তো পুলিশ কি করছে, যে আসে দিচ্ছে। পুলিশ তো বাণিজ্য, পুলিশ যতই বলুক যে আমি ভালো অবস্থায় আছি, আমি কোনো কিছু খাচ্ছি না, আপনি যাই রাত্রিবেলা যান, দিনের বেলা যান, ওই কাঞ্চিকুঞ্জির যান, সব জায়গায় দেখবেন একই অবস্থা হচ্ছে। তো তার পুলিশকে যদি আপনি মনিটরিং এর মধ্যে না নিয়ে আসেন, অর্থাৎ ওই থানাতে যখন মামলাটা হচ্ছে সব দলের লোকরাই ওখানে বসুক না, একটা মনিটরিং একটা দল গঠন করে দিক। ধরেন আমি একটা ডিস্ট্রিক্টের ওখানে একটা বললাম যে থানাগুলোতে এই এই দলের লোকরা সব থাকবে, যাদেরকে মামলা দেওয়া হচ্ছে তাদের ভিতরে সত্যিকারই এরা কারা কারা আছে আবার কারা কারা নাই সরাই দেওয়া হোক। তারপরে দল বলতে আমি বুঝাচ্ছি মানে রাজনৈতিক দলের লোকেরা যে হবে তা না, অনেক ভালো মানুষ আছে যারা সমাজকে একটা লিড দিচ্ছে, সেই ব্যক্তিদের বলছি তারা থাকবে, পুলিশ প্রশাসনতে থাকবে এবং ডিসির ওখান থেকে ইউনো ওখান থেকে লোকজন থাকবে, কারণ তারাও জানে যে কারা কি অবস্থা। তাহলে আমার মনে হয় যে নিরীহ ব্যক্তিদের অনেক অংশে আমরা সেভ করতে পারবো। তারপরে ওখানে আবার যেন বাণিজ্য শুরু না হয়। আমাদের দেশে খালি বাণিজ্য নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি। এই মনিটরিংটা কিভাবে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে, দুটাই কিন্তু একসাথে জড়িত, এখানে সম্পৃক্ত। কিন্তু শুধু স্বরাষ্ট্র বললে হবে না, স্বরাষ্ট্র পুলিশকে দেখবে, কিন্তু আইনের ক্ষেত্রে যখন আসবে তখন কিন্তু আইন মন্ত্রণালয় এখানে কিন্তু সম্পৃক্ত হতে হবে। দুই মন্ত্রণালয় যদি ওখানে আসে এবং তারা যখন কোর্টের মধ্যে যদি কোনো কেউ এসে বলে যে আমি এই সময় ছিলাম না, ইনস্ট্যান্টলি তাদেরকে যেন রিলিজ করে দেওয়া হয়, সেই ব্যবস্থাটা আইনের থাকা উচিত। যে আমি যদি প্রুভ হয় যে আমি দেশের বাইরে এই সময় অবস্থান করছিলাম, আমি এখানে ছিলাম না, যদি প্রুভ হয় তার ভিসা, তার পাসপোর্ট, তার সব কিছু, আমার মনে হয় এটা আর লেনদেন হওয়া উচিত না। ওখানেই জজ সাহেবদের সেই ক্ষমতা আছে, তারা ইচ্ছা করলে সেটা করতে পারে, আমাদের পরিচালিত লতেই আছে। কিন্তু সেখানে তারা ভাবে যে আমি যদি তাকে ছেড়ে দিই আমি আবার কোনো ঝামেলা পড়বো কিনা, এই যে একটা দোমনার যে ভাবটা আছে, এগুলো কাটাতে হলে পারে একদম শক্তিশালীভাবে আমার মনে হয় যে সাধারণ লোককে বাঁচাতে হলে পরে এখনই আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে এবং যারা বিভিন্ন আইন সাথে জড়িত তাদেরকে নিয়ে এখনই একটা ব্যবস্থা গ্রহণ করার দরকার। আপনি নির্বাচন নিয়ে ধরেন ডিসিদের ডাকছিলেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছিলেন যে নির্বাচন যেন সঠিকভাবে হয়, কিভাবে হবে না হবে। ঠিক প্রত্যেকটা এসপি এবং ওসিকে ডেকে যদি বলা হয় মিথ্যা মামলা তো হবেই না, আবার যদি তুমি সত্যিকারের যে মানে আসামি তাকেও ছেড়ে দাও তার জন্য তোমার পানিশমেন্ট, আবার যদি কাউকে ঢোকাও তার জন্য তোমার পানিশমেন্ট, এই জায়গাটা যদি আপনি কড়াকড়িভাবে না করতে পারেন মনিটরিং বা জবাবদিহিতা, তাহলে আমার মনে হয় যে নিরীহ মানুষদেরকে আমরা বাঁচাতে পারবো না। আর এই সুযোগটা নিচ্ছে রাজনৈতিক দলরা, কোনো রাজনৈতিক দল, কোনো যে কিছু করে ভাই বলে যে আমার সাথে আপনার শত্রুতা ছিল, সেটারই একটা পয়সা দিয়ে বললাম যে বেটা ঢুকাই দিয়ে ওর ভিতর, তারপরে দেখবো না কি হয় না হয়। এই যে আমার সাথে আপনার রেশারেশি, ওই সুযোগে একে ঢুকাই দেওয়া, এটা যদি হয়ে থাকে তাহলে সেই লোককে আইডেন্টিফাই করে তাকে আপনার নতুন করে আসামি হিসাবে অন্য জায়গায় করা, তাহলে আপনি দুইটা তিনটা যদি আপনি ইনস্ট্যান্টলি মামলা গ্রহণ করেন যে এরা মিথ্যা মামলা করছিল এবং তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে এটা বাংলাদেশে যখন ছড়াই যাবে তখন অনেক সময় তারা কমে আসবে সংখ্যাটা। কিন্তু আমাদের কাছে যেটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, এখন হাইকোর্টে ধরেন অ্যান্টিসিপেটরি বেলের জন্য অনেক লাইন ধরে থাকে, গরিব মানুষ আমি দেখলে বোঝা যায় মানে খেতে পাচ্ছে কি খেতে পাচ্ছে না, তারা কি অবস্থা আছে, মানে এটা চিন্তা করা যায় না। এখন কেন আমরা এটা দেখতে পাবো? এখন তো আমার দেখার সময় না। আমরা দেখবো যে সত্যিকারে যারা মানি লন্ডারিং করেছে, যারা দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, যারা ধরেন হত্যা করেছে, আমরা দেখেছি যে কোথা থেকে ফেলে দেওয়া হচ্ছে, কোথা থেকে গুলি করা হচ্ছে, তারা তো চিহ্নিত আছে। আগে তাদেরকে আমরা ধরে আগে বিচারে কাঠগড়ায় দাঁড় করাই দিই এবং তাদেরকে নিয়ে ওর সাথে নিশ্চয় 150 জন সাধারণ মানুষের সাথে আপনি জড়িত করতে পারেন না। প্লেনে ফ্লাই করছে যারা, ধরেন তার সাথে জড়িত কে আছে, হেলিকপ্টারের সাথে জড়িত যারা আছে, র্যাবের সাথে যদি জড়িত থাকে তার মানে যে কমান্ডার বা যারা তাদেরকে নিয়ে আসেন। কিন্তু উড়ান্ত আকাশে তো আর নিচে 500 জন লোক করেনি, জড়িত হয়নি। তাহলে সেই জায়গাগুলোকে কিভাবে ক্রিমিনোলজি, কিছুক্ষণ আগে ফারজানা যেটা বললো যে আমাদেরকে ভাবতে হবে এইভাবে যে আমরা কি আগের মতো করে চিন্তা করে আইনটাকে নিয়ে যাব, নাকি আমরা কি নতুনভাবে ভাববো যে আমাদের এখন সময় ভালো ভালো যে লোকগুলো আছে তাদের দিয়ে থানায় হোক
এবং এসপি অফিসে হোক, এবং সেই জায়গাগুলো থেকে যতগুলো মামলা প্রতিদিন দায়ের হচ্ছে সেই মামলাগুলোকে যাচাই বাছাই করা। আলোচনার বিষয় মামলা বাণিজ্য ও জনভোগান্তি, পেছনে কারা। এই পর্যায়ে আমি আবারও যাচ্ছি অধ্যাপক ফারজানা রহমান। ফারজানা রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন বলুন যে এই যে অনেকে বলবার চেষ্টা করেছেন যে এই যে মামলার যে বিভিন্ন গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে যে আসামি করা হচ্ছে, অর্থাৎ তদন্ত ছাড়া তিনি আসামি কি না বা বাদীও তাকে চেনেন না, এই যে ঘটনাগুলো ঘটছে গ্রামে গঞ্জে, এবং অনেকে সর্বশান্ত হচ্ছে, তার পরিবার ভেঙে যাচ্ছে, যারা অর্থাৎ জড়িত না এমন ইনোসেন্ট অনেক মানুষ আছে যেগুলো গণমাধ্যমে দেখতে পেয়েছি। তাহলে এর সোশ্যাল ইম্প্যাক্টটা কী হতে পারে? যে আপনি অপরাধ বিজ্ঞানের শিক্ষক হিসেবে বলেন যে এর সামাজিক যে অভিঘাতগুলো পরবর্তী পর্যায়ে কী দাঁড়াতে পারে? যেটা হচ্ছে, দেখুন, মামলা যখন হয়, এলিনা আপা তো বললেন, সেই ক্ষেত্রে যদি নন বেলেবল অফেন্স হয়, আপনাকে তো অ্যারেস্ট করা খুবই সহজ। যিনি আমাকে হেনস্থা করতে চান তিনি আমাকে কোনো একটা ভাবে ওয়ারেন্ট ইস্যু করিয়ে আমাকে অ্যারেস্ট করাবেন, এবং অ্যারেস্ট করার পরে যেটা হয়, আমি অনেক কষ্টে বেল পেলেও এই যে এক একটা মামলা বছর 10-15 ধরে যেতে থাকবে। এবং অনেস্টলি স্পিকিং, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশের প্রসিকিউশন ইনভেস্টিগেশনে অনেক ধরনের প্রবলেম আছে। আমাদের পুলিশের সাথে যারা প্রসিকিউটর আছে তাদের ভালো কোঅর্ডিনেশন নাই, বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আমি একদম ওইদিকে যাচ্ছি না, আমাদের এভিডেন্স কালেকশনেও প্রবলেম আছে, এগুলো অনেকদিন ধরে হয়ে আসছে, আমি সেগুলোতে যাচ্ছি না। কিন্তু প্রথম যে দুটো বিষয় আমার কাছে সবসময় মনে হয় যে আমার নামে মামলা দেয়া হয়েছে বা আমার নামে মামলা হতে পারে, এর সোশ্যাল ইম্প্যাক্টটাকে আমি সেটা বলি। আমরা যেটাকে সবসময় বলি যে ক্লাইমেট অফ ফিয়ার, আমার নামে একটা মামলা হতে পারে। আপনি একটি নিরীহ জনগোষ্ঠীর মধ্যে কিংবা কোনো একটা গ্রামের মধ্যে মামলা দিবেন, এই ভয়ে আপনি তাদের মধ্যে ফিয়ার ক্রিয়েট করছেন, ভয় ক্রিয়েট করছেন। এবং যেটা হয় আপনি নিশ্চয়ই জানেন, যখন আমার নামে মামলা হবে আমার ভিতরে ভয় আসছে আমি বাসা থেকে পালিয়ে থাকবো। আমার ফ্যামিলির ধরেন একমাত্র ইনকাম সোর্স আমি, আমার ফ্যামিলি জাহান নামে যাচ্ছে, আমার কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন থাকছে না, আমি দৌড়ের উপরে আছি, আমি পালিয়ে আছি, সোজা কথা। সো এই যে এক ধরনের আমি মনে করি কালচার অফ ফিয়ার তৈরি করা হয় ভুয়া মামলাগুলোর মধ্যে, দ্যাট ইজ রিয়েলি লাইক, আমি মনে করি যে খুবই ডেট্রিমেন্টাল একটা সাধারণ মানুষের জন্য, তার পরিবারের জন্য, ওভারঅল সমাজের জন্য। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, যেটা আমরা সব সময় বিভিন্ন সময় ক্রিমিনোলজিতে পড়াই, যে যখন আমার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে, আমি যদি বেইলে থাকি আমি দেশের বাইরে যেতে পারবো না। আমি যদি আরেকটা অপরাধ করি তাহলে আমার শিওর আমার বড় ধরনের শাস্তি হচ্ছে। তো এইটা একটা ধরনের, যে আপনি যে বাইরে যেতে পারছেন না, আপনি অবাধে চলাফেরা করতে পারছেন না, এইটাকে আমরা যেটাকে বলার চেষ্টা করি যে সোশ্যাল কন্ট্রোল, এই সার্ভিলেন্স। মানে ক্রিমিনাল জাস্টিস আপনার উপরে একটা লাইক সিসিটিভির মতো আছে, এবং ক্রিমিনাল জাস্টিস আপনাকে কোনোভাবেই ওই পার্টিকুলার স্পেসের বাইরে আপনাকে যেতে দিচ্ছেন। আপনার ফ্রিডম অফ মুভমেন্ট বলেন, অন্যান্য বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস কিন্তু আটকে আছে, সিজ আপনি মামলার আসামি, অথবা আপনি মামলায় কোনোভাবে 5-6 নাম্বার আসামি বা কোনোভাবে আপনি ইন্ধন দিয়েছেন ধরে নিই। তো এই ধরনের সার্ভিলেন্স, যেটা আমরা বলি যে সোশ্যাল কন্ট্রোল বা পলিটিক্যাল কন্ট্রোল করছে বিভিন্নভাবে একটা পলিটিক্যাল পার্টি আরেকটা পলিটিক্যাল পার্টির, আপনি ধরেন যে রাইভালরি গ্রুপ আছে তার নামে কোনো হয়তো অপরাধ করেনি, আপনি এই ধরনের একটা মামলা দিয়ে আপনি সার্ভিলেন্সের মধ্যে রেখেছেন। এগুলার ইম্প্যাক্ট ইন দ্য লং রান আমি মনে করি সোশ্যাল এবং পলিটিক্যাল এবং কালচারাল ইম্প্যাক্ট ইজ ভেরি ওর্স। সত্যি কথা যেটা আমাদের বাংলাদেশের, আমরা যেটা আপারাও বলছিল যে বাংলাদেশে যখন এই সেকেন্ড স্বাধীনতাটা এসছে, আমরা কিন্তু অনেকটাই হাত ছেড়ে বেঁচেছি যে আমরা নতুন কালচার দেখতে পারবো, মানুষের মধ্যে নতুন মোরাল আইডিওলজি দেখতে পারবো, আমরা একজন আরেকজনকে সেলফ রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট আমাদের মধ্যে বাড়বে। কিন্তু আমরা কি আসলে সেই পথে হাঁটছি? আপনি পুলিশকে, এলিনা তো বললেন পুলিশ বাণিজ্য করে, কিন্তু আমার যেটা ফিলিংস, আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার বাবা একটা মামলার সামহাউ জড়িত হয়েছে এই 5ই আগস্টের ঘটনার পরে, এবং আমি দেখেছি পুলিশও কিছুটা হলেও হয়তো এখন পলিটিক্যাল পার্টিগুলোকে ভয় পায়। কেন বলছি, যে ধরুন উনি এই পুলিশ আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত, সো এই পুলিশ যেটা বলছে তার কথা শোনা যাবে না। এই পুলিশ বলছে যাচ্ছে মামলা করেন না, তারপরে এই পুলিশের বিপক্ষে, মানে আমার মনে হয় যে পুলিশকে অনেকখানি আসলে পলিটিক্যালি, সোশ্যালি, স্টেট, গত সরকার বিভিন্নভাবে ইউজ করে পুলিশের ইমেজটা এত ক্রাইসিসে ফেলেছে, মানুষ এখন পুলিশকেও বিশ্বাস করতে ভয় পায়।
এবং এই যে অপরাধ করার এক ধরনের লাইসেন্স এবং এই ক্রিমিনাল জাস্টিসের উপরে ডিসরেসপেক্ট বলেন বা ট্রাস্ট না থাকার দরুন বলেন, মানুষ এখন অপরাধ নিজেই দেখা যাচ্ছে খুব ইজিলি করে ফেলছে। আপনি দেখেন আপনাদের ইয়েতে আমি দেখলাম যে মিরপুরে এক রাতে 6টা ডাকাতি হয়েছে। তো আমি যখন জানি বাংলাদেশে বা ঢাকা শহরে এখন ডাকাতি বেড়েছে, কেন আমি ওই জায়গাগুলোতে পুলিশকে কেন টহল দেওয়ার জন্য রাখছি না? তো আমার মনে হয় যে স্বাভাবিকভাবেই যে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল যে এখন আমরা একটা ম্যাসিভ চেঞ্জ দেখব, আমি মনে করি আমি ব্যক্তিগত একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কিন্তু মর্মাহত। কারণ যেইভাবে আসলে এই ভুয়া মামলা দেওয়া হচ্ছে, যেইভাবে আপনি ডেমনদেরকে হান্ট করছেন আর এঞ্জেলদেরকে প্রোটেক্ট করছেন, সো এইটা কিন্তু একটা রাষ্ট্রযন্ত্রের ভাষা হওয়া বা একটা রাষ্ট্রযন্ত্রের কার্যকলাপের মধ্যে পড়ে না। একটা রাষ্ট্রযন্ত্র, একজন সরকারের দায়িত্ব হচ্ছে যে বিয়ন্ড এনি কি বলবো রেস, কালচার, বার্থ প্লেস, রিলিজিয়ন, আপনি সবাইকে সমানভাবে দেখবেন এবং সবাইকে প্রোটেকশন দিবেন। সো আমার মনে হয় যে এই ব্যর্থতাগুলোর জায়গা থেকে আসলে কিছু কিছু মানুষ তারা এই ভুয়ো মামলাগুলো দিচ্ছে, কিছু কিছু মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। সো এই জায়গাটা থেকে উত্তরণের জন্য আমার মনে হয় যে সরকারকে খুবই শক্তভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রেগুলেট করতে হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি একদিকে জেলে বা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের ভিতরে না আসে, এবং অন্যদিকে যারা হয়তো রিয়েল অপরাধী তারাও কিন্তু প্রমোটেড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একজন তো ইনোসেন্ট ধরা পড়ছে, আমি তো বেঁচে আছি, আমি তো খুব আনন্দে ঘোরাফেরা করছি। সো আপনি কিন্তু পারপিট্রেটর বা অপরাধীকেও কোনো না কোনো ভাবে প্রমোশন দিচ্ছেন। সো সেই জায়গায় আমি মনে করি স্টেটের আসলে এখন কার্যকলাপ অনেক, তাদের কাজের পরিধি অনেক। সরকার যদি তাদেরকে একটা সাকসেসফুল একটা বাউন্ডারির মধ্যে দেখতে চায়, এই বিষয়গুলো নিয়ে আসলে এখনই কাজ করার দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ আবার আসবো আপনার কাছে। একে রেজাল্ট করেন, আপনি বলুন যে যেটি ফারজানা বলবার চেষ্টা করলেন যে একটা সরকারকে একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আছে, কিন্তু আমরা জানি যে বেশ কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে এ ধরনের মিথ্যা মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল, এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। তারপর সেটি কার্যকর কেন হলো না আপনার কাছে কি মনে হয়? কারণ এটা হুঁশিয়ারির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কারণ যেটা আমি আলোচনার শুরুতে আপনাকে বললাম যে এই জাতীয় ক্রিমিনাল মামলা, এই মামলাগুলো রাষ্ট্র দায়ের করবে এবং বিশেষ করে শহীদ এবং যারা আহত হয়েছে এদের তালিকা প্রস্তুত করে এই মামলাগুলো দায়ের করে তদন্ত সাপেক্ষে চার্জশিট দেবে। কিন্তু সেটা না করে আপনার দেখা গেল যে 5ই আগস্টের পরেই আপনার গণভাবে মামলা শুরু হলো, এবং আমি মনে করি যে এটা তাদের একটা অপরিপক্কতাও। কারণ এখানে কিন্তু যারা মূল ক্রিমিনাল তারা কিন্তু এই হাস্যস্কর মামলার কারণে এই মামলা থেকে হয়তো তারা রেহাই পেয়ে যাবে। কারণ আপনার যেভাবে মামলার গঠন হচ্ছে, যেমন থানা মামলা নিচ্ছে না, কিন্তু কোর্টে যে কেউ গিয়ে আমার ভিকটিমের আত্মীয় পরিচয় দিয়ে মামলা করতেছে, এবং সেই মামলায় এরকম শত শত আসামি, সেগুলো কোর্ট তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিচ্ছে, বা বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, পিআইবি থেকে শুরু করে ডিবি বা সিআইডি, যাদেরকে দায়িত্ব দিচ্ছে, দেখা গেছে যে তারাও এই তদন্তের নামে একটা হয়রানি করছে। তো আপনার সরকার যে হুঁশিয়ারি দিছে, এটা যদি হুঁশিয়ারি না হয়ে তারা যদি এটার জন্য কাজ করতে, একটা সিস্টেম দ্বারা করতো, যেটা একটু আগে এলিনা আপা বললেন যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় কিন্তু আপনার সমাজের যারা নেতৃত্ব দেয় ভালো লোক, বিভিন্ন পেশাজীবী লোক, তাদের মাধ্যমে আইডেন্টিফাই করে, বা ওই সময় ঘটনার যারা সাক্ষী ছিলেন, কারণ এই যে 36 দিনের ঘটনা, 7 মাস আগের ঘটনা, এটা কিন্তু অনেকেই এখনও মনের কোড রাখতে পারবেন, কিন্তু আরও কিছুদিন গেলে হয়তো ভুলে যাবেন বা মনে থাকবে না। তো এতে আসলে কারা জড়িত ছিলেন সেটা বের করাটা খুব কঠিন না। আর ঢালাওভাবে মামলা দিয়ে আসলে আমার মনে হয় যে অপরাধীদেরকে কি আপনার বেনিফিশিয়ারি করা হচ্ছে আর কি। ধন্যবাদ। অ্যাডভোকেট এলিনা খান। আমি দুজনেই বলেছেন, সুন্দর করে সব কিছু গুছিয়ে বলেছে। আমিও একমত যে এটা যে একটা কথা কি, পুলিশ ছাড়া আমরা তো এই চার্জশিটটা দিতে পারবো না, এটা সত্য কথা। আবার এটাও সত্য কথা যে পুলিশ দক্ষতার সাথে কাজ করছে না। এটা আপনি যদি বলেন যে এত তাড়াতাড়ি কেন চার্জশিট, এত লোক, এত কিছু যাচাই বাছাই করা যাচ্ছে না, আমি যদি এইভাবে দেখি, দেখেন এখন রাস্তায় আপনার ট্রাফিকের জন্য কিছু কিছু স্টুডেন্টদের নেওয়া হয়েছে, বা যারা পড়াশোনা মানে এরকম ধরনের রাখা হয়েছে যে তারা প্রবেশন একটা টাকা পাবে এবং তারা নিয়ন্ত্রণ, মানে তারা ট্রাফিকটাকে সাহায্য করবে। আপনি থানাগুলোতে যদি এভাবে নেন, অনেক জুনিয়র লয়ার আছে যারা ক্রিমিনাল সাইডের এক্সপার্ট,
তাদেরকে নিয়ে আপনি এফআইআরটা যখন গঠন করা হচ্ছে ওখানে একটা করার জন্য যে সেখানে তাদেরকে নিয়ে আপনার এফআইআরটা ঠিকমতো হচ্ছে কিনা, কারণ এফআইআর যদি ভুল থাকে, আপনার ভিত্তি যদি নড়বড়ে থাকে, তাহলে মামলা কিন্তু আপনি 10 তলার বিল্ডিংয়ের যদি 1 তলা ভিত্তি দেন তাহলে ভেঙে পড়বে। ওটা তো ভেঙে যাতে না পড়ে সেই জন্য সেই ভিত্তিটা স্থাপন করার জন্য আপনি যদি ওখানে লয়ারদের নিয়োগ করেন যারা জুনিয়র কিন্তু ভালো জানে, তাহলে তারা ভালো করে জানতে পারবে যে মামলা যখন যাচাই বাছাই করবে তখন বুঝতে পারবে যে এরা আসামি হওয়ার যোগ্য আছে কি নাই। সেই জায়গাও কিন্তু আবারও বলছি যে আমরাও যে লয়ার হয়ে যে খুব ভালো হয়ে যাব তা না, সেই জায়গাতে মনিটরিং এবং জবাবদিহিতার যদি স্বচ্ছতা না রাখতে পারেন তাহলে কিন্তু আমরা এরকম হয়রানির শিকার হবেই সাধারণ মানুষরা। আপনি ধরেন কিছুদিন আগেও আমরা জানি যে যখন ঈদ আসে বা কোনো উৎসব আসে তখন পুলিশ একটা বাণিজ্য করে, কারক কারক ধরে তখন তারা একটা টাকা নেয় এবং সে টাকাতে তাদেরকে ছেড়ে দেয়। আমরা বারবার পুলিশকে যখন আমি দায়ী করি তখন আমাদেরও খারাপ লাগে, কারণ পুলিশ ছাড়া আমরা চলতে পারবো না, এটাও সত্যি। আবার পুলিশ আমাদের ছাড়া চলতে পারবে না, এটাও সত্যি। কারণ জনগণ যখন খেপে যায়, পুলিশ আজকে কিন্তু তার আস্থা হারাইছে কিন্তু 15 বছরের এই আওয়ামী লীগের দুঃশাসনের কারণে যে ঘটনাগুলোর সাথে তারা জড়িত হয়েছে সেই জন্য তারা কিন্তু আস্থাটা হারিয়ে ফেলেছে। এই আস্থা অর্জন করার জন্য পুলিশকে যেমন এগিয়ে আসতে হবে, সাধারণ জনগণকে এগিয়ে যেতে হবে, প্লাস এই যুক্ত হওয়ার জন্য আপনার মানে সরকার থেকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যে আস্থা অর্জনের পথটা মানে দুজন উভয়কে আমরা কিভাবে একে অপরের সম্পৃক্ত হতে পারি এবং এই ধরনের ঘটনা যাতে তার না ঘটে এলাকা ভিত্তিক সেই জায়গাগুলোতে হাত দেওয়ার জন্য আমার মনে হয় যে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা উচিত উপদেষ্টা মতো। খালি হুঁশিয়ার দিলাম, ডেভিল হান্ট করলাম, আজকে আমি স্ক্রলিং দেখতেছি 600 জন ধরা পড়লো, তাতে লাভটা কি হলো আমি জানি না। 8 ফেব্রুয়ারি থেকে 8079 হ্যাঁ যে ধরা পড়লো, এই ধরার মধ্যে কতজন আসলে নিরীহ আছে তাদের যাচাই বাছাই করা হোক। এখন ধরা পড়েছে তাদের বিরুদ্ধে কি মামলা দেওয়া হয়েছে কিনা অথবা আটক দেখানো হয়েছে কিনা। আটক দেখলে 24 ঘন্টার উপরে ধরেন আপনি গ্রেপ্তার দেখলে থানায় কি কোর্টে চালান করতে হবে, কোর্টেও কিন্তু ইচ্ছা করলে প্রসিকিউশন দেখতে পারে। আপনি বলেন যে আপনি যে দীর্ঘদিন ধরে কাজ করছেন, একজন আইনজীবী বিখ্যাত এবং হিউম্যান রাইটস এর ফাউন্ডেশন চেয়ারম্যান, বলুন যে আসলে ডেভিল বলতে এখানে কি বোঝানো হয়েছে, ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে এখানে? আমি ডেফিনেশন যিনি দিয়েছেন তিনি আরো ভালো বলতে পারবেন, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমি মনে করি যে আপনি যদি আমি খুব খাঁটি বাংলায় বলি, শয়তানকে ধরার জন্য যদি ধরতে হয়, এখন কে শয়তান আর কে ফেরেশতা আমরা তো জানি না। এখন আমি খুব যে চমকপ্রদ একটা নাম দিয়ে মানুষকে একটা কিছু বললাম, তাতে কি মানুষ এখন আর ওগুলা খায় না। কেন খায় না? মানুষ বুঝে গেছে যে কাজ দরকার। আমরা এখন শব্দ বা উচ্চারণের ভিতর যেতে চাই না। আমরা সত্যিকারভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের, ছাত্র জনতা আন্দোলনের যে সুফলটা চাচ্ছিলাম, সেই সুফলটার মধ্যে যেটা থাকবে যে কোনো বৈষম্যের ভিতরে দুটো আছে যে সুশাসন প্রতিষ্ঠা হবে। সেই সুশাসনের প্রথম বাধা হচ্ছে যে আপনার মিথ্যা মামলার মধ্যে এই যে এতগুলো মানুষ ধরা পড়লো, সেই ধরার মধ্যে কি সত্যিকারে কি সবাই দোষী আছে নাকি কিছু নির্দোষ লোকও ঢুকে পড়েছে? যদি নির্দোষ লোক ইমিডিয়েট মানে ঢুকে পড়ে তাহলে ইমিডিয়েট তাদেরকে ছাড়ার ব্যবস্থা করা হোক। তাদেরকে জেলখানা যদি রাখা হয় তাহলে ডিসি সাহেব ওখানকার বেসরকারি কার্য পরিদর্শক, আমি যখন কি বেসরকারি কার্য পরিদর্শক ছিলাম তখন আমরা ভিতরে ঢুকতাম, জেলখানা যা জিজ্ঞেস করতাম তোমার মামলা, তাদের কাছ থেকে শুনলে গল্প শুনলে বোঝা যায় সত্যিকারই কি আছে। তখন নিজেরা আবার যাইতাম এলাকাতে যাচাই বাছাই করার জন্য। তো এই দুরূহ কাজদা, একটু কষ্ট কাজ, দুরূহ কাজদা, সেই জায়গাগুলো থেকে যদি কাজ করে ডিসি সাহেবরা, তাহলে কিন্তু ডিসি সাহেব ওই যারা ঢুকেছে জেলখানায় তাদের কাছে শুনে কিন্তু ব্যবস্থা নিয়ে কিন্তু কোর্টকে বলতে পারে। এটা কিন্তু আছে, নিয়ম আছে। মানে জেল পরিদর্শককে যিনি আছেন বেসরকারি, তিনি একটা রিপোর্ট দিতে পারেন যে এই লোকটা নিরীহ, এই লোকটা এর সাথে জড়িত না, যেটা আপাতদৃষ্টা এটাকে ভালো করে দেখাও। ওটা যখন পাঠানো হয় জেলা জজের কাছে, উনিও কিন্তু এটা একটা ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারেন। আসলে এই কাজগুলো আমরা করতে চাই না। আমরা ওই গদবাদা এফআইআর আসলো, তারপরে আমরা লয়ার যা বললাম যে স্যার উনি জড়িত, উনি বললেন না জড়িত নাই, এই ফাটাফাটি করলাম, তারপরে জেলখানা চলে গেল। কিন্তু জেলখানা যায় যে আমাদের অনেকগুলো কাজ থাকে, আমি অনেকগুলো প্রায় 20-25 জনকে বের করেছি। তো সুতরাং সেই জায়গা থেকে কাজ করুক না। এই যে যারা ঢুকছে নির্দোষ যদি ব্যক্তি থাকে, প্রত্যেকটা জেলখানায় জেল পরিদর্শক আছে, বেসরকারি একটা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়া বাছাই করা যায়, সেটাকে করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অধ্যাপক ফারজানা রহমান, আপনি বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যে বলুন যে আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে আমরা উল্লেখ করেছি যে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা ছিল, অর্থাৎ যারা মৃত ব্যক্তি বিরুদ্ধে মামলা ছিল, অনেক নির্ভরতার বিরুদ্ধে মামলা ছিল, এখনো সেই একই অভিযোগ অভিযুক্ত হচ্ছে। এখানে বড় ধরনের পরিবর্তনের পরে, একটা বড় ধরনের পরিবর্তন পরে সেই
গুণগত পরিবর্তনের কি জায়গাটা কি আপনি কিভাবে মূল্যায়নটা করবেন, যে ভবিষ্যৎটা কি? জি, আমি আপনাদের প্রোগ্রামের মধ্যে একটু গুগলে সার্চ করছিলাম যে বাংলাদেশে আসলে কতজন ক্রিমিনাল জাজ আছে এবং কতগুলো ক্রিমিনাল মামলা আছে। ক্রিমিনাল জাজ না, ক্রিমিনাল জাজ না, ক্রিমিনাল মানে বিচার করে ক্রিমিনাল সাইডে। ক্রিমিনাল জাজ বলে তো আমরা ম্যাজিস্ট্রেট বা সেশন জাজ বা ধরেন হাইকোর্টের যে জাজ আপনার সেশন মামলাগুলো দেখে, আমি সবগুলো বলছি আর কি আপা। আমি তেমন কোনো স্ট্যাটিস্টিক্স পাইনি, যে স্ট্যাটিস্টিক্সটি পেয়েছি আমি শুধু লোয়ার কোর্টগুলোকে দিয়ে বলছি যে লোয়ার কোর্টে 2017 অনুযায়ী জাজ আছে 1268 জন। লোয়ার কোর্ট মানে কিন্তু সিভিল ক্রিমিনাল দুটোই, আমি ধরে নিচ্ছি জাস্ট। আর মামলা আছে প্রায় 27 লাখ। এখন ধরে নিই ক্রিমিনাল জাজ আছে 1200 জন, 27 লাখ অলরেডি এক্সিস্টিং মামলা 2017 সালে। আপনি তাদেরকে আরো 20 লাখ মামলা মাথার উপরে দিলেন। আপনি দেখেন 20 লাখ ধরে নিন, শুধু 20 লাখ, একজন করে আসামি আর আপনার বাদী হচ্ছে একজন। তো এই 20 লাখ আসামি, নতুন 20 লাখ বাদী, এবং আপনি 20 লাখ কেস তাদের মাথার উপরে প্রেশার আরো দিচ্ছেন। এখানে লাভ টাকার, আমি তো শুধু ক্ষতিই দেখছি, শ্রমের ক্ষতি, সময়ের ক্ষতি, অর্থের ক্ষতি, এবং আলটিমেটলি দেশের সম্পদের ক্ষতি। তো শুধুমাত্র মামলা দিয়ে, শুধুমাত্র এই ডেভিল হান্ট করে আমি মনে করি যে কোনোভাবেই আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন না। মানে এখন আমরা তো সবসময় পশ্চিমা বিশ্বের উদাহরণ দিই। আপনি পশ্চিমা বিশ্বগুলোতে যদি দেখেন, এখানে অ্যাবলিশনের কথা বলে, মানে অ্যাবলিশন অফ imprisonment, abolition of incarceration, abolition of arrest, এখানে ডিফান্ডিং অফ পুলিশের কথা বলে। তো শুধুমাত্র পিউনিটিভ স্যাংশন, শুধুমাত্র পিউনিটিভ ওয়েতে এইভাবে অপরাধী ধরে, মানে সো কল্ড অপরাধী ধরে কোনোভাবেই আমি মনে করি যে কোনো দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির মানে র্যাডিক্যাল চেঞ্জ হওয়া সম্ভব না। অনেক আশা আকাঙ্ক্ষার মাধ্যমে এই সরকার এসছে, তা আমি মনে করি যে কোনোভাবেই তাদের যে আগের যে ট্র্যাডিশনাল লিগাসি আগের সরকারগুলো নিয়ে এসছে, সেই ট্র্যাডিশনাল লিগেসি থেকে সরে এসে ভালো ভালো চিন্তা, যেটা আপা কিন্তু খুব ভালো ভালো আমি মনে করি যে এরিনা আপা যেই ইয়েগুলো দিলেন, অ্যাডভাইসগুলো দিলেন, সেগুলো টাস্কফোর্স তৈরি করে সেগুলোর ফিজিবিলিটি কেন আসলে পরীক্ষা করা হচ্ছে না। তো আমি মনে করি এই ইনোভেশনে সাধারণ যারা রয়েছেন, বুদ্ধিজীবী সমাজ রয়েছেন, যারা এনজিও পার্সন রয়েছে, তাদেরকেও এখানে ইনক্লুড করে গবেষণার মাধ্যমে আমি মনে করি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আসলে কন্ট্রোল করার দরকার আছে। শেষ আরেকটা যে কথা বলবো, যে দেখুন এই সরকার তো ডেফিনেটলি অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীক, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে যখন একজন সরকার রাষ্ট্রের দায়িত্ব নেয়, তার কাছে কিন্তু সকল সন্তান সমান। সো সেই জায়গা থেকে কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন দলকে, কোনো একটা ফিলোসফিকে আপনি কোনোভাবেই কিন্তু লেবেলিং করতে পারেন না। মানে আমি অ্যাজ আ ক্রিমিনোলজির ছাত্রী বা ক্রিমিনোলজির স্টুডেন্ট হিসেবে আমি মনে করি এটা কোনোভাবেই কিন্তু আইন আসলে কি বলবো একসেপ্ট করে না, কারণ ইকুয়াল প্রোটেকশন অফ ল আমাদের কনস্টিটিউশনাল সুপ্রিমেসির একটি প্রধান অংশ। সো যেই দেশে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি একদম জন্মলগ্ন থেকে আসলে প্রিভেল করে, সেই জায়গায় পলিটিক্যাল সুপ্রিমেসিকে আমি মনে করি কোনোভাবে আসলে প্রায়োরিটাইজ করা উচিত না। সো সরকার এই চিন্তাগুলো মাথায় রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে আমি আশা করছি, এবং একই সাথে যারা এই ভুয়া মামলার ভিকটিম, আমি ভিকটিম বলবো, তারা কিন্তু কোনোভাবেই ভুয়া মামলার আসামি না, যারা ভিকটিম তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আসলে ক্রিমিনাল জাস্টিসের এই বেড়াজাল থেকে আসলে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণভাবে সরকার এবং রাষ্ট্রযন্ত্রের। ধন্যবাদ। রিজলভ করেন, আপনি 30 সেকেন্ডে বলুন যেটা বললেন ফারজানা। জি, আমি যেটা বলতে চাই আর কি, যে বাংলাদেশে যে মামলার জট, এই জটের আরেকটা বড় কারণ হচ্ছে যে আপনার এটার কোনো টাইম স্কেল নাই। আপনার পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে দেখবেন যে একটা ট্রায়াল পিরিয়ড থাকে। আর একটা জিনিস যেটা বলতে চাই যে খুব শর্ট করে, যে আপনার চার্জশিট হওয়ার আগে এই যে যারা আপনার দিনের পর দিন বা মাসের পর মাস জেলে থাকে, এটা একটা আমি মনে করি বেআইনি। কারণ পৃথিবীর উন্নত দেশে আপনার চার্জশিটের আগে 6 মাসের বেশি জেলে রাখার কোনো বিধান নেই। তো এই আইনগুলো সংশোধন করা এবং এই আপনার ট্রায়াল পিরিয়ডটা ঠিক করা, এই বিষয়গুলোতে আপনার আইন মন্ত্রণালয় এবং সরকারের জরুরি ভিত্তিতে মনোযোগ দেওয়া উচিত। তাহলে আপনার বিচার ব্যবস্থা কিছুটা হলেও আপনার স্বস্তি ফিরে আসবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।